একজন যুবক তার রাত রঙিন করতে রেড লাইট এরিয়ার সেই কোঠায় যায়। যখন সে সেই কোঠায় পৌঁছয় তখন সেখানে আগে থেকেই উপস্থিত 15 থেকে 20 জন মেয়ে থাকে। এই কোঠার মালকিন সুনিতা দাস সামনে এসে ছেলেটিকে বলে, বলুন আপনার কেমন ধরনের মেয়ে চাই। আমাদের কাছে 15 থেকে 20 রকমের আলাদা আলাদা আইটেম আছে। আপনি চাইলে বাংলার, বিহারের বা অন্য কোনো ধরনের মেয়ে বেছে নিতে পারেন। ছেলেটি বলে, আমার সবচেয়ে ভালো এবং নতুন মেয়ে চাই। তার কথা শুনে কোঠার মালকিন একে একে 20 জন মেয়েকে তার সামনে পাঠায়, কিন্তু ছেলেটি প্রত্যেকটিকে একে একে বাতিল করে দেয়। মালকিন রাগান্বিত হয়ে ছেলেটির দিকে তাকায়, তবুও সুনিতা তাকে ভাবে যে খদ্দের ফিরে গেলে বড্ড বড় লস হয়ে যাবে। তাই সে আবার 15 থেকে 20 জন মেয়েকে তার সামনে নিয়ে আসে, কিন্তু এবারও ছেলেটি তাদের প্রত্যেককেই ফেরত পাঠিয়ে দেয়। কোঠার মালকিন বিরক্ত হয়ে বলে, তোমার কেমন মেয়ে চাই? এতজনের মধ্যে একজনকেও পছন্দ হচ্ছে না তোমার? সময় নষ্ট করছো কেন? ছেলেটি তাকে বলে, একবারে নতুন মেয়ে দেখান। মালকিন শেষমেশ নতুন মেয়েটিকে ডাকার নির্দেশ দেয় এবং বলে, তানিয়াকে নিয়ে এসো। তানিয়া নতুন এসেছে, হয়তো এই ছেলেটির তানিয়াকে পছন্দ হবে। এরপর যখন তানিয়া এসে উপস্থিত হয় এবং সেই ছেলেটির দিকে তাকায়, সঙ্গে সঙ্গেই তার চোখ নিচু হয়ে যায়। সে ছেলেটির চোখে চোখ রাখতে পারে না। অন্যদিকে ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে থাকে এবং সঙ্গে সঙ্গেই সেই মেয়েটিকে পছন্দ করে ফেলে। সে তাকে সঙ্গে নিয়ে তার রাত রঙিন করতে রুমের দিকে চলে যায়, কিন্তু তানিয়া ছেলেটিকে দেখার পর বারবার চোখ নামিয়ে নিচ্ছিল। ছেলেটিও হতবাক হয়ে তাকিয়েছিল, কারণ তানিয়া আর কেউ নয়, সে তার নিজের স্ত্রী ছিল। যেই মুহূর্তে ছেলেটি তার স্ত্রীকে তার সামনে দেখে, সে এমন একটি কাজ করে ফেলে যা শুনে এবং দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার প্রশংসা না করে পারে না। বন্ধুরা, যখন আপনারা এই মর্মান্তিক এবং রহস্যময় ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন তখন অবাক হয়ে যাবেন। তাই গল্পের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই ঘটনা কর্ণাটকের বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি নামেও পরিচিত। সেখানে সমীর নামের এক যুবকের বিয়ে হয় তানিয়া নামের এক মেয়ের সঙ্গে। ছেলেটি তখন একটা ভালো চাকরি খুঁজছিল এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিল। কিন্তু বিয়ের কয়েকদিন পর সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সেখান থেকে তার কাছে ফোন আসে। তাকে জানানো হয়, আমাদের কোম্পানিতে তোমার সিলেকশন হয়ে গেছে, তুমি এসে জয়েন করতে পারো। এই কথা শুনে ছেলেটির আনন্দের সীমা থাকে না। সে তো কখনো কল্পনাও করেনি যে মুম্বাইয়ের মতো বড় শহরের একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তাকে চাকরির অফার দেবে। ছেলেটি ও তার পুরো পরিবার খুব খুশি হয়ে যায়। সে খুশিতে তার স্ত্রীকে মিষ্টি খাওয়ায় এবং বলে, তানিয়া, আমার চাকরিটা নিশ্চিত হয়ে গেছে। এটা আমার জন্য একটা বিশাল সুযোগ। ভালো স্যালারি অফার করা হয়েছে, তাই আমাদের যেতেই হবে। আমরা এই সুযোগ হারাতে পারি না। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসই হয়েছে, তাই তার স্ত্রী একটু দুঃখী হয়ে পড়ে। ছেলেটি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই কোম্পানি থেকে আবার ফোন আসে। অবশেষে সে তার স্ত্রীকে বাড়িতে রেখে চাকরির উদ্দেশ্যে মুম্বাই চলে যায়। মুম্বাই যাওয়ার 10 থেকে 15 দিন পর সে তার স্ত্রীকে ফোন করে বলে, তানিয়া, তুমি কি মুম্বাই ঘুরতে আসবে? খুব সুন্দর শহর, যদি তুমি চাও তবে এসো। এই কথা শুনে তানিয়া খুব খুশি হয়ে যায়। তার আনন্দের সীমা থাকে না। সে উত্তরে বলে, হ্যাঁ, নিশ্চয়ই ঘুরতে যাব, কেন যাব না। এতদিন শুধু টিভি ও খবরের কাগজে মুম্বাইকে দেখেছি, এবার চোখের সামনে দেখতে পাবো। মুম্বাই যাওয়ার যে স্বপ্ন তানিয়ার ছিল, সেই স্বপ্ন এবার যেন ধীরে ধীরে বাস্তব হতে চলেছে।
তানিয়ার মুম্বাই আসার জন্য সমীর 7ই অক্টোবরের টিকিট বুক করে দেয় এবং সেই দিন তানিয়া বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন বেঙ্গালুরু থেকে ছেড়ে তার গন্তব্য মুম্বাইয়ের উদ্দেশ্যে এগিয়ে যেতে শুরু করে। বেঙ্গালুরু থেকে যখন ট্রেন ছাড়ে তখন তানিয়া একবার তার শ্বশুর শাশুড়িকে ফোন করে। তাদের সঙ্গে কথা বলার পর সে তার স্বামী সমীরকে ফোন করে জানায় যে সে ট্রেনে উঠে পড়েছে এবং ট্রেন গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। এই কথা শুনে সমীর বলে, কোনো সমস্যা নেই তানিয়া, তুমি আরামে এসো। যখন তুমি মুম্বাই পৌঁছানোর আগেই আমি মুম্বাই রেলওয়ে স্টেশনে উপস্থিত থাকব এবং সেখান থেকে তোমাকে নিয়ে যাব। তুমি চিন্তা করো না, আরামে এসো। এরপর সফর শুরু হয় আর ট্রেন দ্রুত গতিতে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। এই সম্পূর্ণ যাত্রা প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ ছিল। বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার পথে তানিয়া বারবার তার স্বামী সমীরকে ফোন করে জানায় সে কোথায় পৌঁছেছে, কোন কোন স্টেশন পেরিয়ে এসেছে। এছাড়াও সে তার স্বামীকে আনন্দের সঙ্গে জানায় যে এবার তার স্বপ্ন সত্যি হতে চলেছে। এতদিন সে শুধু মুম্বাই যাওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু এবার সে সত্যিই মুম্বাই যাবে। শুধু মুম্বাই দেখা নয়, সে তার স্বামীর সঙ্গে সময়ও কাটাবে। সে স্বামীকে বলে, আমি যা কিছু মুম্বাই সম্পর্কে শুনেছি সবকিছুই এবার নিজের চোখে দেখব। সমীর তার কণ্ঠে স্পষ্টভাবে সেই আনন্দ অনুভব করতে পারে। ফোনে কথোপকথনের সময় তারা মুম্বাই ভ্রমণের স্বপ্নও দেখে। যখন প্রায় 560 কিলোমিটারের পথ অতিক্রম হয়ে যায় তখন তানিয়ার চোখ সামনের আসনে বসা 2 ব্যক্তির ওপর পড়ে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু তাদের মধ্যে একজন বারবার তানিয়ার দিকে তাকাচ্ছিল। এক পর্যায়ে সে জিজ্ঞাসা করে, বোন, মনে হচ্ছে এটা আপনার প্রথম ট্রেন যাত্রা। আপনার মুখের ভাবভঙ্গি তার প্রমাণ দিচ্ছে। তানিয়া হেসে উত্তর দেয়, না ভাই, প্রথমবার নয়। আমি ট্রেনে বহুবার ভ্রমণ করেছি, তবে আমি প্রথমবার বেঙ্গালুরু থেকে মুম্বাই যাচ্ছি এবং এর চেয়েও বড় কথা, আমি প্রথমবার একা আমার স্বামীর কাছে যাচ্ছি। এই কথা শুনে লোকটি কিছুক্ষণ চুপ করে যায়, যেন সে কিছু ভাবছে। এদিকে তানিয়া বারবার বাড়িতে ফোন করে সবাইকে জানাচ্ছিল যে সে কোথায় পৌঁছেছে। তার স্বামীকেও আপডেট দিচ্ছিল এবং তার সঙ্গে কিছু কথাবার্তাও বলছিল। সমীর বারবার তাকে সাবধান করে দিচ্ছিল, পথে কোনো অপরিচিত ব্যক্তি যদি খাবার বা পানীয় দেয় সেটা খাবে না। সাবধান থেকো, কারণ তুমি প্রথমবার একা এত দূর ভ্রমণ করছো। তানিয়া যখন তার নিজের সঙ্গে থাকা খাবার খেতে শুরু করে তখন সে স্বাভাবিক সৌজন্যের কারণে সামনে বসা লোকদেরও জিজ্ঞাসা করে, ভাই, আপনারা কিছু খাবেন? এই কথা শুনে তারা অবিলম্বে খেতে রাজি হয়ে যায়। তানিয়া তার খাবার থেকে কিছু অংশ তাদেরও দিয়ে দেয় এবং তারা তা খেয়ে নেয়। যখন প্রায় 850 কিলোমিটার অতিক্রান্ত হয়ে যায় তখন ট্রেনে একজন চা বিক্রেতা প্রবেশ করে। তখন ওই দুজনের মধ্যে একজন তানিয়াকে জিজ্ঞেস করে, বোন, আপনি চা খাবেন? তানিয়া বিনয়ের সঙ্গে বলে, না ভাই, আমি চা খাই না। তার না করার পরও তারা 2 কাপ চা না নিয়ে বরং 3 কাপ চা কেনে। এরপর তারা জোর করে তানিয়ার হাতে 1 কাপ চা ধরিয়ে দেয়। এরপর তানিয়া বাধ্য হয়ে চা পান করে, কিন্তু চা খাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে এবং ঘুম আসতে থাকে। এরপর কি ঘটেছিল তা তানিয়া জানে না। কিছু সময় পর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় যে সে আর ট্রেনে নেই, বরং একটি চলন্ত গাড়ির ভেতরে রয়েছে। গাড়িতে তার সঙ্গে সেই 2 ব্যক্তি রয়েছে এবং সামনে একজন চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তানিয়া কিছুটা ধাতস্থ হতেই বুঝতে পারে যে তার সঙ্গে কিছু একটা ঘটেছে, কারণ সে একজন শিক্ষিত মেয়ে ছিল। তাই এই পরিস্থিতি বোঝার জন্য তার খুব বেশি সময় লাগেনি। সে আতঙ্কিত হয়ে বলে, ভাই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি এখানে কিভাবে এলাম? আমি তো ট্রেনে ছিলাম। আপনারা কিভাবে আমাকে এখানে নিয়ে এলেন? তানিয়া বারবার এই প্রশ্ন করতে থাকে।
তখনই হঠাৎ করে সেই দুই ব্যক্তির মধ্যে একজন তার গালে একটা জোরে চড় বসিয়ে দেয় এবং চোখ রাঙিয়ে বলে, চুপচাপ গাড়িতে বসে থাকো, যদি আবার এই প্রশ্ন করো বা মুখ খোলার চেষ্টা করো তাহলে আরও মার খাবে। এই কথা শুনে তানিয়া খুব ভয় পেয়ে যায় এবং সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার মোবাইল ফোন ওই দুজন নিয়ে নিয়েছে এবং সেটি বন্ধ করে নিজেদের কাছে রেখে দিয়েছে। এই কারণেই সে কারো সঙ্গে যোগাযোগও করতে পারছিল না। কিছুক্ষণ পর সে সাহস করে চিৎকার করে ওঠে, আমার স্বামী স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে, আমি ওর কাছে না গিয়ে জানি না কোথায় চলে যাচ্ছি, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু এই কথা বলার সাথে সাথে সেই লোকেরা আবার তার গালে বেশ কয়েকটা চড় বসিয়ে দেয়। তখনই তানিয়া বুঝতে পারে যে এরা খুবই বিপজ্জনক লোক। সে আতঙ্কিত হয়ে যায়, তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ পর গাড়িটি একটি নির্জন স্থানের মধ্যে দিয়ে একটি রেড লাইট এরিয়ার সামনে এসে দাঁড়ায়। তারপর সেই দুই ব্যক্তি তানিয়াকে শক্ত করে ধরে গাড়ি থেকে নামিয়ে নেয়। তানিয়া চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। সে উচ্চস্বরে কাঁদতে থাকে, কিন্তু লোকগুলো তার মুখ চেপে ধরে যাতে কেউ কিছু বুঝতে না পারে বা কেউ কোনো সন্দেহ না করে। সম্ভবত তারা ট্রেন থেকে নামানোর সময়ও একইভাবে তাকে নিয়ে এসেছিল এবং যখন তাকে ট্যাক্সিতে তুলেছিল তখনও এভাবেই কাউকে সন্দেহ করার সুযোগ দেয়নি। তারা তানিয়াকে জোর করে একটি কোঠায় নিয়ে যায়। তানিয়া যখন চারপাশে তাকায় তখন দেখে কোঠার মালিক পেছনে দাঁড়িয়ে আছে। সেই দুই ব্যক্তি কোঠার মালিকের সঙ্গে কথা বলতে থাকে। কিছু সময় পর তানিয়া বুঝতে পারে যে লোক দুটো তাকে বিক্রির কথা বলছে। সে সব কিছু শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছু বলার সাহস পাচ্ছিল না, কারণ সে জানতো এটি তাদের এলাকা, এখানে প্রতিবাদ করলে তার জীবন বিপন্ন হতে পারে। সে আগেই টিভিতে দেখেছে এসব জায়গায় মেয়েদের কেমন রাখা হয়, এই কারণেই সে ভয়ে থরথর করে কাঁপছিল। সে কিছু বলতেও পারছিল না, কারণ তার মনে হচ্ছিল যদি সে প্রতিবাদ করে তাহলে তাকে মেরে ফেলা হতে পারে। কিছুক্ষণ পর সেই দুই ব্যক্তি তানিয়াকে ৪৫,০০০ টাকায় বিক্রি করে দেয় এবং সেই দুই ব্যক্তি টাকা নিয়ে চলে যায়। আর সুনিতা দাস তানিয়াকে কোঠার ভেতরে নিয়ে যায়। তানিয়া কাঁদতে কাঁদতে তার সামনে হাত জোর করে অনুরোধ করে, আমাকে ছেড়ে দিন, আমাকে ষড়যন্ত্র করে এখানে আনা হয়েছে, দয়া করে আমাকে চলে যেতে দিন। প্রথমে সে বারবার অনুরোধ করে, কিন্তু যখন দেখে এতে কোনো কাজ হচ্ছে না তখন সে রেগে প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু যখন সে জোরালো প্রতিবাদ করে তখন তাকে প্রচণ্ড মারধর করা হয়। এই মারধর তাকে আরো আতঙ্কিত করে তোলে এবং সে বুঝতে পারে এখন তাকে কৌশল অবলম্বন করতে হবে। সে ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালানো যায়। তার স্বামীর কথা মনে পড়তে থাকে। সে ভাবতে থাকে তার স্বামী স্টেশনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। ওদিকে সমীর স্টেশনে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করে, কিন্তু এত অপেক্ষার পরও যখন তানিয়া আসে না তখন সে দুশ্চিন্তায় পড়ে যায় এবং দ্রুত পুলিশের কাছে গিয়ে নিখোঁজ ডায়েরি করে। এরপর সে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে। সমীর বেঙ্গালুরু রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজও চেক করায়। সেখানে দেখা যায় তানিয়া বেঙ্গালুরু থেকে ট্রেনে উঠেছিল, কিন্তু মুম্বাই রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি। শেষবার তানিয়া সমীরের সঙ্গে যখন ফোনে কথা বলেছিল তখন তানিয়ার লোকেশন মুম্বাই থেকে প্রায় ২০০ কিলোমিটার পেছনে ছিল। এর মানে তারপরই তানিয়ার সঙ্গে কিছু একটা ঘটেছিল, কারণ তার ফোন সেই মুহূর্তের পর থেকে বন্ধ ছিল। এই বিষয়টি মাথায় রেখে পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু তদন্তের পরও পুলিশ তানিয়ার রেখে যাওয়া কোনো সূত্র খুঁজে পায় না যার মাধ্যমে তাকে খুঁজে বের করা সম্ভব হবে। ওদিকে তানিয়াকে বারবার নির্যাতন করা হচ্ছিল। প্রতিদিন তাকে মারধর করা হতো এবং বলা হতো, তোমাকে দেহ ব্যবসা করতে হবে, কারণ আমরা তোমাকে টাকা দিয়ে কিনেছি।
কোঠার মালিক সুনিতা দাস তাকে চোখ রাঙিয়ে বলে, তুমি চাইলে স্বেচ্ছায় করতে পারো, না হলে জোর করে করানো হবে, কারণ আমি তোমার জন্য টাকা দিয়েছি, আর যতক্ষণ না আমার টাকা উঠবে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। সে আরও হুমকি দেয়, যদি রাজি না হও তাহলে এমনভাবে পেটাবো যে শরীরের সব জায়গায় দাগ পড়ে যাবে এবং কাস্টমার তোমার শরীর ছিঁড়ে খাবে, তখন বুঝবে। তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তখন তার মুখে কাপড় গুজে দেওয়া হয় যাতে সে চিৎকার করতে না পারে। তারপরও প্রতিদিন তাকে প্রচণ্ড মারধর করা হতো যাতে সে দেহ ব্যবসায় নামতে বাধ্য হয়। প্রতিদিন এই নির্যাতনের ফলে তার শরীরের অনেক জায়গায় ক্ষত চিহ্ন পড়ে যায়, কিন্তু সে তবুও আত্মসমর্পণ করেনি। এভাবেই 13 দিন কেটে যায়। 14তম দিনে এক কাস্টমার আসে। সে কোঠায় এসে কোঠার মালিককে বলে, আমার নতুন মেয়ে চাই, যাকে এখনো কেউ স্পর্শ করেনি। সুনিতা অনেক মেয়েকে তার সামনে আনে, কিন্তু লোকটি কাউকেই পছন্দ করে না। অনেকক্ষণ পর সুনিতা তাকে জিজ্ঞেস করে, তোমার কেমন মেয়ে চাই? লোকটি বলে, একেবারে নতুন, একদম কুমারী। এই কথা শুনে সুনিতার মাথায় একটা চিন্তা আসে। সে ভাবে, তানিয়াকে এই লোকের সামনে এনে হাজির করে দিই, কাস্টমার তো নতুন মেয়ে চাইছে। তখনই সে তানিয়াকে ডেকে আনে এবং তাকে হুমকি দিয়ে বলে, এই কাস্টমারের কাছে যাও, বেশি নাটক করলে তোমার চেহারা বিকৃত করে দেব। তানিয়া প্রথমে অস্বীকার করে, তারপর তানিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করা হয়। তাকে হুমকি দিয়ে বলা হয়, যদি কাস্টমারের কাছে না যাও তাহলে তোমার সঙ্গে আরও খারাপ কিছু হবে। এটা ছিল এমন এক জায়গা যেখানে অন্য মেয়েরা উত্তেজক পোশাক পরে থাকত। এগুলো এমন পোশাক যা পুরুষদের আকৃষ্ট করে তুলবে। এখানকার নিয়মই ছিল কাস্টমার আকৃষ্ট করার জন্য মেয়েদের এই ধরনের পোশাক পরতে হবে। তানিয়াকেও ঠিক এভাবেই জোর করে প্রস্তুত করে লোকটির সামনে আনা হয়। যখন তানিয়া কাস্টমারের কাছে যায় তখন কাস্টমার ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং দরজা বন্ধ করার পর তানিয়াকে এক নজরে ভালো করে দেখে। তানিয়া সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে এবং বলতে থাকে, ভাই, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি তেমন মেয়ে নই যেমনটা আপনি ভাবছেন। যে কাজের জন্য আপনি এখানে এসেছেন সেটা আমি করি না। দয়া করে ভাইয়া, আপনি আমার একটু সাহায্য করুন। কিন্তু রেড লাইট এলাকায় আসা কোনো মানুষ এতটা দয়ালু হয় না। কিন্তু যখন লোকটির সামনে তানিয়া এত করে কাঁদতে ও অনুনয় বিনয় করছে তখন লোকটি কিছুটা নরম হয়ে যায়। তানিয়া তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে শুরু করে। তানিয়ার কথা শুনে ছেলেটির মনে করুণা জন্ম নেয়। সে তানিয়াকে বলে, বলো, আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? যতটুকু পারবো আমি করব। এটা শুনে তানিয়া তাকে বলে, আপনি শুধু আমার স্বামীর সঙ্গে একবার কথা বলিয়ে দিন। এটা শুনে সেই ছেলে বলে, ঠিক আছে, আমি তোমাকে তোমার স্বামীর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। ছেলেটি তখনই তানিয়ার কাছ থেকে তার স্বামীর নম্বর চায়। তানিয়া তার স্বামী সমীরের নম্বর দেয় আর সেই ছেলেটির সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করে। ফোন রিসিভ করতেই সমীর তার স্ত্রীর কণ্ঠ শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং কাঁদতে থাকে, কারণ সে অনেক দিন ধরে নিজের স্ত্রীর জন্য খুবই চিন্তিত ছিল। সে শুধু এটুকু জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? তানিয়া ফোনে কাঁদতে শুরু করে। তখন সমীর তাকে শান্ত হতে বলে এবং লোকেশন জানতে চায়। তানিয়া কাঁদতে কাঁদতে বলে, সমীর, আমি যেখানে আছি সেটা কোনো ভালো জায়গা নয়। আমি এখানে খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। আজ 14 দিন হয়ে গেল আমি ভীষণ বিপদে আছি। দয়া করে সমীর, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বের করো। সমীর তাকে লোকেশন জিজ্ঞাসা করলে তানিয়া বলে, আমি কিছুই জানি না। আমি কিভাবে এখানে এলাম, কোথায় আছি, কিছুই জানি না। এরপর তানিয়া ফোনে সমীরকে পুরো ঘটনা বলে দেয় যা তার সঙ্গে ঘটেছে। সমীর খুব চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে কিভাবে সে তানিয়াকে এই জায়গা থেকে মুক্ত করবে। তার মনে নানা চিন্তা আসতে থাকে।
সে সরাসরি সেখানে গিয়ে তানিয়াকে নিজের স্ত্রী দাবি করলে কোঠার মালকিন তানিয়ার বড়সড় ক্ষতি করে দিতে পারে। সে চায় তানিয়াকে সাবধানে উদ্ধার করতে, তাই সে সেখানে একজন কাস্টমার হয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী সে একটি গ্রাহক সেজে সেই কোঠায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে একে একে সব মেয়েকে প্রত্যাখ্যান করতে থাকে। কোঠার মালিক সুনিতা দাস একের পর এক মেয়েকে সমীরের সামনে পাঠায়, কিন্তু সে সবাইকে ফিরিয়ে দিতে থাকে এবং বলে, না, আপনার কাছে আমার পছন্দের মেয়ে নেই, আমি চলে যাচ্ছি। আমি ভালো টাকা দিতে পারতাম, কিন্তু আপনার কাছে আমার মনের মতো মেয়ে নেই। সুনিতা চায় না যে তার কাছে আসা কোনো কাস্টমার এভাবে চলে যাক, কারণ প্রতিটি কাস্টমারকে তারা দেবতা ভাবে। তাই সে বলে, থামুন, আমাদের কাছে একটি নতুন মেয়ে এসেছে, একদম টাটকা, আমি তাকে ডাকছি। এই কথাটির জন্যই তো সমীর অপেক্ষা করছিল। সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি নতুন মেয়েই খুঁজছিলাম, আমাকে তুমি সেই নতুন মেয়েটিকে দেখাও। এরপর তানিয়াকে সেখানে ডেকে আনা হয়। মালিকেরও মনে হয় হয়তো তানিয়াকে সে পছন্দ করবে। তানিয়া যখন সামনে আসে তখন সে তার স্বামীকে দেখে চোখ নিচু করে ফেলে। সমীরও কিছুক্ষণ তার সামনে নির্বাক দাঁড়িয়ে থাকে। এরপর যা দাম ঠিক হয় তা সমীর সুনিতাকে দিয়ে দেয়। তারপর তানিয়াকে নিয়ে ঘরের দিকে যায়। ঘরের ভেতরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। ঘরে ঢুকতেই সঙ্গে সঙ্গে তানিয়া তার স্বামী সমীরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, সমীর, যদি আজ তুমি না আসতে তাহলে আজকের পর আমি তোমার সামনে মুখ দেখানোর মতো অবস্থায় থাকতাম না। এটা বলেই সে বারবার কাঁদতে থাকে। এরপর বেঙ্গালুরু থেকে মুম্বাই পৌঁছানো অবধি যা কিছু তার সঙ্গে ঘটেছে প্রতিটি মুহূর্তের বিবরণ সে সমীরকে শোনায় এবং তাকে অনুরোধ করে, আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করো, কারণ এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। সমীর কিছুক্ষণ ভাবতে থাকে এবং তারপর তার ফোন থেকে পুলিশ সদর দফতরে খবর পাঠায়। সে জানায় যে তার স্ত্রী বেঙ্গালুরু থেকে আসছিল আর তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। ট্রেনের মধ্যে তার চায়ের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করা হয়। এরপর তাকে অপহরণ করে এখানে এক দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়। পুরো ঘটনা যা যা তার স্ত্রীর সঙ্গে ঘটেছে সমীর তা স্পষ্টভাবে ফোনে সিনিয়র অফিসারকে জানায়। এর কিছুক্ষণ পর সমীর ওই জায়গা থেকে বেরিয়ে যায়। আধা ঘন্টার মধ্যে পুলিশের পুরো একটি দল সেখানে পৌঁছে যায় এবং ওই রেড লাইট এলাকার সেই অ্যাপার্টমেন্টটিকে ঘিরে ফেলে যেখানে এই অবৈধ ব্যবসা চলছিল। এই কাজের মূল অপারেটর ছিল সুনিতা দাস এবং শামীম শেখ। পুলিশ সেই জায়গায় পৌঁছানোর পর তাদের দুজনকে গ্রেফতার করে। তাদের মারধর করে জিজ্ঞাসাবাদ করা হয়, বল, কোথায় কোথায় মেয়েদের লুকিয়ে রাখা হয়েছে। পুলিশের মারধরের পর তারা স্বীকার করে এবং গোপন কক্ষগুলো থেকে সমস্ত মেয়েদের উদ্ধার করা হয়। পুলিশ শুধু তানিয়াকেই নয়, বরং ওই দালালের কবলে থাকা আরও 20 থেকে 25 জন মেয়েকেও মুক্ত করে। বন্ধুরা, এই ঘটনাটি শেয়ার করার প্রধান উদ্দেশ্য আপনাকে সচেতন করা এবং সাবধান করা। যদি আপনি কোথাও ভ্রমণে যান তাহলে কখনোই কোনো অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। যে সহজ সরল উপায়ে সমীর তার স্ত্রীকে এই নরক থেকে উদ্ধার করলো এবং তাকে আগের মতোই গ্রহণ করলো, সেটা কি অন্য কেউ হলে করতে পারত? কেউ কি বিশ্বাস করতে পারত যে তার স্ত্রী এখনো নিরাপদ? এটা শুধু আজকের বিষয় নয়, বরং নারীদের প্রতি এই অবিচার বহু পুরনো। এক সময় সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, যদিও তিনি সম্পূর্ণ পবিত্র ছিলেন। কিন্তু আজ সমীর যে সাহস, সংবেদনশীলতা ও ভালোবাসা দিয়ে তার স্ত্রীকে মুক্ত করল, তাকে আগের মতোই গ্রহণ করল, তা সত্যিই বিরল। ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং কারোর উপর সহজে বিশ্বাস করবেন না।